সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায়। আজকের পত্রিকার এই আড্ডাবাজিতে আজকে এমন একজন লোক উপস্থিত আছেন যাকে সবাই তো চেনেনি বটে, এবং যিনি আমাদের 25 বছর ধরে বিনোদিত করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও নিশ্চয়ই তিনি আমাদের বিনোদিত করে যাবেন। আমরা তাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। তার নাম আরফান আহমেদ। আরফান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পত্রিকায়। ধন্যবাদ। আমি কৃতার্থ যে আমি এই দাওয়াতটুকু পেয়েছি আপনার কাছ থেকে, যে এই প্রতিষ্ঠান আমাকে দাওয়াত করেছেন। অনেক দিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে। আরফান ভাই, আমি যে কারণে আসলে খুবই উত্তেজিত, বিষয়টাকে এভাবেই বলি যে আমি যদি আসলে নারী হতাম তাহলে তো আরফান ভাইয়ের প্রেমে পড়ে যেতাম। অ্যাজ এ হিউম্যান বিং ইউ আর সুপার। আপনি যে আমাকে সহযোগিতা করেছিলেন এক সময়, সেটা আমি ভুলিনি। এবং আমি আপনার সবচেয়ে বড় যেটা আমার ভালো লাগে আরফান ভাই, একদম মানে পরিষ্কার দিলসে বলি, সেটা হচ্ছে আপনার হাসি। আপনাকে যে আমি সহযোগিতা করেছি এটা কিন্তু আমার মনে নেই, এটা আমার ব্লাডে আছে। আমি যেটা ওন করি সেটা আমি করে ফেলি, সেটা আমি করেই যাই, এখনও তাই। শোবিজ সম্পর্কে আসলে অনেক ধরনের কথা শুনি, বিভিন্ন ধরনের নেতিবাচক ইতিবাচক সব ধরনের কথা শুনি। তো সেইখানে মানে আমি জানি না, আমি যেহেতু এর ভেতরে কখনো থাকিনি, দীর্ঘ সময় থাকিনি, মানে এই কারণে আমি আসলে জানতে চাই যে এই যে আপনি বলছেন যে ওন করার একটা ব্যাপার, এইটা কি আসলে পারস্পরিক ব্যাপারটা কি আসলে শোবিজে বিলং করে কি করে না? আসলে পারস্পরিক আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কিন্তু আমরা আসি। আমাদের প্রবৃত্তি কিন্তু ভালো আছে ভাই। কিন্তু বর্তমান প্রজন্মের সঙ্গে আমাদের এই প্রজন্মের জায়গা থেকে একটু ঝামেলা হচ্ছে বা একটু গ্যাপ থেকে যাচ্ছে। ওরা আসলে বোঝার চেষ্টা করছে না বা আমরা বুঝতে পারছি না। মানে বিষয়টা দুই পক্ষ থেকেই হচ্ছে। দুই পক্ষ থেকে আমি মনে করছি বর্তমান প্রজন্ম ট্যালেন্ট ভাই, অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু ওয়েটা আমার কাছে মনে হচ্ছে যে লং জার্নি করতে পারবে তো, মানে শর্ট জার্নিতে আটকে যাবে না তো। ধৈর্যটা একটু কম আছে বোধহয়। আচ্ছা, যে ধৈর্যটা নিয়ে আমি আমার এত বছরের ক্যারিয়ারে এখনো পর্যন্ত আছি, জানি না কতদিন থাকতে পারবো, কতটুকু আছে সেটাও জানি না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাকে আবার অনলাইনেও দেখতে হবে। আমি তো একটা সময় ভার্চুয়ালি ছিলাম না। আমি জানি। এক সময় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতেন না ভাই? বলেছেন কখনো? ভাইবারে কথা বলেছেন? বলেননি তো। আপনি আমার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলতেন, তাই না? কিংবা দেখা করা। আমি কি এফবিতে ছিলাম কখনো? এখন থাকতে হচ্ছে অনলাইনে একটা কাজ করার জায়গা থেকে। ওরা প্রমোশনটা শুরু করছে অনলাইন থেকে, মানে এফবি মানে ফেসবুক থেকে শুরু করছে। আর এসব করতে দেখা যায় কি যে আমাদের ঘর সংসারের একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এটা বোধহয় একটা কমন ব্যাপার। কমন ব্যাপার। বলছে যে তুমি যে কাজ করছো এই মেয়েটাকে আবার এত প্রমোশন দেওয়ার ক্ষেত্রে আবার ওনার কথা তো বলতে হবে কেন? আবার মেয়েটা আবার এরকম করে লক করে তাকাচ্ছে, কিরকম? আর এদের মানে কাপড় চোপড় জায়গাতে এরকম কেন? তাদের তো একটা অবজারভেশন থাকতেই পারে। ঘর তো ঘরই ভাই। রাইট। এখন এগুলো নিয়ে আমাদের কথা, আর তোমাকে এত কথা বলতেই পাবে কেন? খিলখিলে হাসি, সকালবেলা তো ভালো ব্যাপারটা করে যাও নাই। এখন এটাও যে তারই একটা পার্ট ভাই, এটা তো বোঝানো যায়। আবার কেউ অনলাইনের কাজের জায়গাতে এখন কিন্তু বলছে ভালো একটা ছবি দিতে হবে। একবার তো আমি মহাবিপদে পড়েছি, নায়িকার সঙ্গে আমার এরকম করে একটা ছবি দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা নাকি লাভ চিহ্ন ভাই, কখনো তো এটা দিয়ে প্রমোশন আনতে হয়। মানে সিনারিওটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন ওর নাকি থাকবে এতটুকু হাত, আমার নাকি এতটুকু হাত থাকবে। এই এতটুকু হাতের ভিতরে নাকি আমাকে এইভাবে প্রমোশন দিতে হবে। তো দিলাম, দেওয়ার পরের গল্প তো আবার ভিন্ন। কারণ আমার ওয়াইফ তো এর ভিতরে দেখে বলে যে তুমি এটা কি করছো, এটা তোমাকে দিতে হবে কেন? আমাকে দুই ভাবি ফোন করে বলতেছে। আমার বাচ্চার স্কুলের ওখান থেকে এক ভাবি ছিল, সে বলতেছে ভাবি দেখলাম আপনার এখানে আবার মানে কি কম, মানে ওনার জায়গাতে আমরা তো ফলো করি ওনাকে। এখন ভাই কোনটা ফলো কোনটা আনফলো সেটাও তো জানি না, কে কারা আমাকে ফলো করতেছে সেটা তো বুঝি না। লাস্ট উত্তরটা হচ্ছে পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, সময় পরিবর্তিত হয়েছে, আমাদের মানসিকতা চেঞ্জ হয়েছে, আমরা আমাদেরকে বুঝতে ভুল করছি, আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। আমাদের ভিতরে হচ্ছে যে কনস্ট্রাকটিভ কোনো চিন্তা ভাবনা যেগুলো আগে ছিল সেগুলো পরিবর্তন হয়েছে। আমাদের সংসারটা বড় হয়েছে। সংসারটা বড় হওয়ার পরে যেটা দেখা গেছে, আমাদের যারা এই মুহূর্তে বড় সংসার বড় হওয়ার পরে বড় হয়েছে, তাদের মধ্যে একটু সমস্যা আমরা পরিলক্ষিত করছি। আমরা তাদেরকে বোঝার চেষ্টা করছি,
দোষ আমাদেরও, আমরা কি বোঝাতে পারছি কিনা, আর দোষ তাদেরও একটু বলবো তারা কি বুঝতে পারছি কিনা। বুথ সাইড ব্যাপার। উই ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে চাচ্ছি, আমরা একসাথে কাজ করি, কিন্তু কাজ করার জায়গা থেকে এখন আমাদের মধ্যে একটা ভাগ হয়ে গেছে, এই ভাগটা আমরা চাইনি। আরফান ভাই, এই যে আপনার 25 বছর হয়ে গেল, 25 বছর নট ম্যাটার অফ জোক, এ হিউজ টাইম। এই আপনি আমাদের সমানভাবে বিনোদিত করে যাচ্ছেন। আমি যদি আপনাকে কাছে জানতে চাই যে এই 25 বছর যদি আপনি ফিরে দেখেন, আপনার আজ থেকে 25 বছরের জার্নি যদি আপনি দেখেন, আপনি আসলে কোন জায়গাটায় গুড ফিল করবেন, কোন জায়গাটায় ব্যাড ফিল করবেন? প্রথম তো কথা ছিল যে এখন যেভাবে কাজ হচ্ছে তখন তো সেভাবে হতো না। আচ্ছা, আমি বিটিভির কথাই ধরে থাকি। আমি যখন বিটিভিতে ঢুকলাম তখন আমি কিন্তু একটা সাপ্তাহিক নাটকের রিহার্সাল পেয়েছি 4 দিন। আচ্ছা। আমরা তখন মনে করতাম কি 3 নম্বর সিন তো আমার, বাকি তো আর কোনো সিনে আমি নাই, সো এখানের পার্ট শেষ মানে আমি চলে যেতে পারবো, ব্যাপারটা কিন্তু তাও ছিল না। আচ্ছা। শেষ হওয়ার আগ পর্যন্ত সবাইকে এখানেই থাকতে হবে। ওকে। ড্রাই রিহার্সাল তো ছিলই ওই জায়গা থেকে। তা আপনি বলেন 4 দিন রিহার্সাল করার পরে সে সময় কিন্তু এখনো পর্যন্ত মাঝে মাঝে অনেকে বলে থাকে 1 ঘন্টার নাটক, শব্দটি কিন্তু হবে 40 মিনিটের নাটক বা 42 মিনিটের নাটক। কেউ কেউ এখন সিঙ্গেল নাটক বলে, সেটা স্টাইল করে, সেটা ঠিক আছে, কিন্তু নাটক তো আর 1 ঘন্টার হচ্ছে না ভাই, 1 ঘন্টার চাঙ্কে হচ্ছে। 1 ঘন্টার চাঙ্কে কিন্তু আর নেই এটা। আমি আপনাকে বলি নাটক শেষ সময় হতো 65 থেকে 70 মিনিট। পরে যেটাকে টেলিফিল্ম নামে ডাকা হতো নাকি? আপনারা তখন এটাকে বলেছেন না, পরে টেলিফিল্ম মানে এটা 60 মিনিট হতে পারে, ওভার 60 মিনিট, কিন্তু কখনো এটা হচ্ছে যে সিঙ্গেল নাটক কখনো হচ্ছে 60 মিনিট হতে পারে না। নাটক চলে আসলো আপনার বিটিভি নাটক, তখন চলে আসলো 45-47 মিনিট, তারপর এটা চলে আসলো 42 মিনিট। আপনি যখন আমাকে একটা নাটক লিখে দিয়েছিলেন, সেই নাটক হয়েছে 50 মিনিট, 52 মিনিট, পর্দা শুনলাম নাটক নাকি এটা নাকি 60 মিনিটের নিচে জমাই দেওয়া যাবে না। আচ্ছা। ভালোবাকি সেই নাটক কিন্তু 60 মিনিট জমা দেয়, সে কথা গোপন ছিল, রাইট। এই নাটক আপনার লেখা। তো আপনি দেখেন সে নাটক কিন্তু আমাদের, আপনি কিন্তু সিঙ্গেলই লিখছেন, কিন্তু এটাকে 60 মিনিটে জমা দিয়ে দিয়েছে, বিকজ অফ তারা নাকি 60 মিনিটের নিচে চালানো, এটা টেলি ছিল, টেলিফিল্ম, এটা টেলি ছিল, এটা টেলির আওতা তারা নিয়ে গেছে। আর আমার কথা হচ্ছে কোনটা, আস্তে আস্তে সে সময় কাজ ছিল একরকম, তারপর আমরা কি হলো, তারপরে মনে করেন এইভাবে কাজ করছি, খুব হরদম বাইরে প্যাকেজও কাজ করছি, ঠিক আছে, সে সময় তো ডেরেমোনেশন ছিল না, তারপর আচ্ছা, ডেরেমোনেশন ছিল না, কিন্তু এটা একটা বডি কন্ট্যাক্টের কাজ ছিল, প্যাকেজ, ফুল প্যাকেজ একটা ছিল। টেলিভিশনে 4 দিনের এরকম করে আসা যাওয়া সবকিছু মিলে একটা চেক হতো, সেই চেকটাতে কিন্তু আমাদের খাবারের টাকা ইনক্লুড করা থাকতো, যে 50 টাকা তুমি ভাত খেও, এরকম টাইপের বিষয়টা কিন্তু এরকম, ওটা মিলিয়ে কিন্তু আপনার কিন্তু একটা পেমেন্ট আসতো 1600 বা 1700 বা 1720 টাকা, 1660 টাকা বা 1240 টাকা, এরকম একটা পেমেন্ট ছিল কিন্তু। তো এটা দিয়ে কিন্তু আমরা কিন্তু চালিয়ে নিতাম কিন্তু, রাইট। আচ্ছা, ওটা যদি হিসাব করতে যায় তাহলে কি আমাদের হতো না কিন্তু, কারণ আমাদের আসা যাওয়ার স্কুটার ভাড়া ছিল, সিএনজি না স্কুটার, বা কেউ বাসে আসছে ওয়ারেভার, কিন্তু এটা কি আমাদের হতো না কিন্তু আমরা চালিয়ে নিয়েছিলাম। তো 2003 মার্চে আমি অস্ট্রেলিয়া চলে গেলাম, বিদেশ পাড়ি জমালাম। তখন যেটা হলো, আসার পরে যখন 2007-এ আমি আসলাম, 7-এর মেতে আসার পরে কি হলো, আসার পরে দেখি একজন হঠাৎ করে ক্যারেক্টার একটা করলাম কোথায় যেন, করার পরে উনি আমার তো 2000 টাকা দিলেন। ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে, কাজ হিসাব শেষ, টাকা পেয়ে গেলাম, 2000 টাকা খারাপ কি, তার মানে ভাই 1000 টাকা খারাপ কি, টাকাটা তো সামনে আসছে। নতুন করে আমাকে শুরু করতে হলো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, কিন্তু নিয়মকানুন অনেক কিছু চেঞ্জ, রিহার্সাল টেসে কিছু লাগবে না, 3 দিন রিহার্সাল লাগবে না, ফাঁকিবাজি, কত মজা লাগলো বিষয়টা। বিটিভিতে হলে 4 দিন, তখন বিটিভি আমার কাছে কাল হইলো, 4 দিন রিহার্সাল করা লাগে, আর এখানে একটুখানি সবাই বুঝে দিচ্ছে, যার যার মতো করে পরে নেব, কাইটা যেখানে থাকবো সেখান থেকে নাকি ক্লোজ চুরি করবে, অসুবিধা নেই, তাহলে এত টেনশনের তো কিছু নাই। এই শুরু হলো ফাঁকিবাজি কিন্তু ভাই। এরপরে তো আসার পরে শুনলাম স্ক্রিপ্টই কাজ হচ্ছে না, স্ক্রিপ্টে নাই, না ইম্প্রোভাইজ করে কাজ করা, আউটলাইন থাকে বোধহয়, সেটাও খারাপ লাগে নাই, কিন্তু সেটাতে রিহার্সাল তো আরো দরকার নাই। এই বিষয়টার থেকেও তখন মানে কিছু কিছু কাজের অফার টফার আসলে আমি বললাম যে ভাই স্ক্রিপ্ট ছাড়া আমি আসলে বুঝবো না, কাজও করতে পারবো না, জানি না এখন কারা কারা এসছেন ওই জায়গা থেকে। শুরু এখান থেকে কিন্তু ন্যাচারাল অ্যাক্টিং, এই অ্যাক্টিংয়ের মাঝে শুধু আমার ভয় ছিল একটাই, এই অ্যাক্টিংয়ের মাঝে যদি কক্সিট ঢুকে যায়, তারা নিয়ে আবার বলে ফেলে যে কক্সিট ঢুকতেই পারে, এটা কোনো বিষয় না, এটাও ন্যাচারাল, কাজ করতে গিয়ে ঢুকেছে এরকম বিষয় ওই জায়গার থেকে। আসেন দেখা যাক কি, এটা ন্যাচারাল অ্যাক্টিং এদিকে শিল্পী। বাট ওখান থেকে যে মাঝে সাঝে ভালো ভালো কাজ ওনাদেরও আসেনি তা না, যেগুলো সমাদৃত হয়েছে, তারা বিভিন্ন নাটক উপহার দিচ্ছে। আচ্ছা, নাটক কীভাবে উপহার আপনি পাচ্ছেন, ভালো ভালো নাটক, এই নাটকগুলোর জন্য আপনি বসে থাকছেন, বাহ অনেক কিছু ভালো পেয়েছেন তো আপনি,
কি ভালো পেয়েছেন? আপনি ন্যাচারাল কাজও পাচ্ছেন। ওদিক থেকে আমার আর আগের ফরম্যাটে গ্রামের নাটক করা হতো না। তখন ওস্তাদ লাবলু ভাই যে ফরম্যাটটা নিয়ে আসলো সেটাও খুব ভালো করে কিন্তু দর্শক রিসিভ করেছে। একদম একদম কুষ্টিয়ার ভাষা, পাবনার ভাষা মিক্সড করে একটা উনি কিন্তু মেলে ধরে কিন্তু সবার সামনে কিন্তু উনি পুরো কালচারটা নিয়ে আসছেন। ওনার কিন্তু স্ক্রিপ্ট ছিল ভাই। অনেক ভালো ভালো নাটক আসা শুরু করলো কিন্তু শহরের গ্রামের সবকিছু মিলে কিন্তু সব মিলে আঞ্চলিক অ্যাভারেজ মিলে এই ফরম্যাট কিন্তু আস্তে 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 তখন কিন্তু আপনারা সময় নেই রিহার্সাল করবার। তখন বলা হতো যে ও থিয়েটারের তখনও ছিল থিয়েটার থেকে আসা না ওই থিয়েটারে আগের মতো করে ওরকম করে আর প্রশ্ন করা হতো না। আমি যেরকম করে পালিয়ে বেড়াতাম আই এম নট স্কিল আবার থিয়েটার, কারণ আমার থিয়েটার তো বিটিভি, আমি তো থিয়েটার করে আসিনি। আমি কাজ করতে গিয়ে তখন আমি একটাই প্রশ্নের সম্মুখীন হতাম যে বড় বড় শিল্পীরা আমাকে বলতো কি নাম তোমার, আচ্ছা কোন থিয়েটার থেকে এসছো, ভালোই তো কাজ করো। আমি পালিয়ে চলে যেতাম কারণ আমি বলতে পারতাম না আমার কোনো থিয়েটার নাই। 14-15 থেকে থিয়েটার থেকে আসতে হবে আর কোনো বিষয়টাই নেই। অভিনয়টা শিখে আসতে হবে অভিনয় করতে গেলে, হ্যাঁ সেই জায়গাটা আর ছিল না। ওকে, সিনিয়র জুনিয়র বলে কোনো বিষয়টাও ভালো করে জোর দেওয়া হয়নি। এখানে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার লাগবে, দরকার নেই থার্ড ক্লাস ইঞ্জিনিয়ার হলে চলে, কারণ ওনাকে আমি ওনার সঙ্গে আমার একটা সিঙ্ক আছে। কাস্টিং কিন্তু এভাবে শুরু হলো। আস্তে আস্তে যেটা হলো বিষয়টা আমাদের আয়ত্তের মধ্যে আর কিছুই রইল না। এজেন্সি তখন চলে গেল এজেন্সি, শুরু হয়ে গেল এজেন্সির প্রকোপ, এবং এখান থেকে একটা ঘরানা তৈরি হলো। ওনারাই আছেন, কিন্তু যারা এক পর্যায়ে দেখলাম যে অনেক কিছু নিয়ে খুবই আশাবাদী ছিল, তাদের জায়গাটা আস্তে আস্তে অমিট হয়ে গেল। এটাই নিয়ম। এভাবেই আস্তে 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 যখন আমরা দেখতে পেলাম যে না, এখন যারা আসছে একটাই এখন শব্দ আসছে, আমারই বোধে ভুল, আমি ওনাকে চিনছি না। বা কোনো এক বড় ভাই আমাকে বললেন তোর একটা নাটক দেখলাম ভালো লাগে নাই, দেখলাম খুব হিট, আমার দোষ, ভুলটা আমারই, যেটা ভালো লাগে না সেটাই মনে হয় হিট। সো এখানে তো কাউকে চিনলাম না, অভিনয় ভালো করেনি, অভিনয় ভালো করলে বলতাম যে ভালো অভিনয় করছে। কারণ এই প্রশ্নগুলো আমরা সম্মুখীন হচ্ছি। যোগ্যতার বিচার তো করবার ক্ষমতা আমরা রাখি না, কারণ একটি নাটকের পেছনে কিন্তু শুধু ডিরেক্টর দায়ী না, খারাপ ভালোর মধ্যে। এবং ক্রেডিট নিলে কিন্তু শুধু ডিরেক্টর নেয় না, সবাই নেয়। যে নাটকের জায়গা থেকে যে আপনি যে ভুলগুলো ধরছেন বা এরকম হলো কেন, বা আপনি অফ দ্য রেকর্ড একটু আমাকে প্রশ্ন করেছেন যে সামহাউ এরকম হয়ে গেল কেন, এরকমটার জন্য আসলে আমরা সবাই দায়ী। আমি বিটিভিতে থাকতে ডিরেক্টররা বা প্রযোজকরা যারা আমাকে ভালো শিল্পীদের মাঝখানে দিয়ে দিতেন, তাতে করে আমার পারফরমেন্সটা ভালো হয়ে যেত, ব্যালেন্স তৈরি হতো, ব্যালেন্স তারা ঠিক করে নিতেন। রাইট রাইট। আমি মনে করি ওখান থেকেও আমার আশা। আমি খারাপ শিল্পী ছিলাম, আমার ম্যাচুরিটি ছিল না, ওখান থেকে ম্যাচুরিটি তৈরি হয়েছে, তারা আমাকে তৈরি করে নিয়েছেন। আমি মনে করি নতুন প্রজন্মের জায়গায় এসে তারা যদি এরকম করেও বলে যে আমরা আপনাদেরকে পাশে রেখে আমরা ঠিকঠাক করে শেখার দরকার নেই, তুমি ভালো জানো, একটি ভালো কাজ বের করে নিয়ে আসবো, উই আর রেডি ফর দ্যাট। আমি এটাও জানতে চাই যে আপনি বেশ অনেক সিনিয়র এবং অনেক জুনিয়র আর্টিস্টদের সঙ্গে সমান তালে কাজ করে যাচ্ছেন। ভাই আমি সিনিয়র জুনিয়র বুঝি না, আমি মনে করি আমি এখনো জুনিয়র। রাইট। তো আমরা দেখেছি যে আপনি লাইক এটিএম শামসুজ্জামান, তারপরে রাইসুল ইসলাম আসাদ, তারপরে সালাউদ্দিন লাবলু, তারিক আনাম খান, মাহফুজ আহমেদ, মামুনুর রশিদ, এনাদের সঙ্গে কাজ করেছেন। জাহিদ হাসান আমার তো প্রাণের বড় ভাই, গুড বন্ডিং। ইভেন মোশাররফ ভাই যদি বলে থাকি, ইভেন চঞ্চল, ইভেন মীর সাব্বির, ইভেন সাজু খাদেম, ইভেন আকম হাসান, শামীম জামান, এবং যা যা আছে ওখানে, প্রাণ রায়, আমাদের হচ্ছে যে এখন বর্তমান মাসুম বাসার, নিলয়, জাহির আলভি, আমাদের তো আফরান নিশো, অপূর্ব। মানে আমি জানতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে মানে ওই তুলনাটা একটু আসেই আর কি, মানে না চাইলেও আসে, যে আসলে কোন জোনটাতে আপনি কমফোর্ট ফিল করতেছেন। ওই জোনটাতে এটিএম শামসুজ্জামান থেকে মোশাররফ করিম পর্যন্ত, নাকি মোশাররফ করিম থেকে তার পর পর্যন্ত অ্যাক্টিংয়ের জায়গাটার কথা আমি বলছি। অ্যাক্টিংয়ের জায়গা তো কীরকম, যেমন ডিরেক্টর সাগর জাহান যখন একসাথে কাজ করতাম, তো
তো সাগরজানের ক্ষেত্রে সাগর যে পরিমাণ হচ্ছে গিয়ে যে অ্যাক্টিংয়ের উপর জোর দিত, বন্ধু মানুষ, তো ও তো সিকান্দার বক্স বক্স, হ্যাঁ, হিট, খুবই বিখ্যাত। তার তো হচ্ছে কি জার্মান ভাই, রাইট। খুবই বিখ্যাত, যেটা জাহিদ ভাইকে নিয়ে গেছে সিকান্দার বক্স। তো যেভাবে ও হচ্ছে কি একটা সিচুয়েশন তৈরি করতে চেত, বুঝাইতে চেত আমি এটা চাই ভাই, আমি আমি এই জায়গায়। তো ওইটা যেরকম করে ওই সময় বিরক্তি প্রকাশ করতাম, কখনো কখনো দুর্ব্যবহার করতাম। পরবর্তীতে বুঝলাম যে উনি শুধু এইটুকু বলতে পারেন নাই যে আজকে তো আমি দেখালাম, কালকে কেউ আর দেখাবে না, কাজটাও ভালো হবে না। রাইট। ওইটা পদে পদে ফিল করি আর কি। এবং আমাদের কোয়ার্টিস্টের সঙ্গে একটা কেমিস্ট্রি ছিল, যে কেমিস্ট্রিটা হয়তো এখন আমরা ওরকমভাবে পাচ্ছি না। তৃপ্ততা আমাদের সেখানেই নাই, নাহলে বাকি সবই ঠিক আছে। মিলেমিশে কাজ করতে পারছি না, কি বলো, করার তো চেষ্টা করছি, কতটুকু করতে পারছি সেটা ফিল করে আপনাকে বললাম আর কি, যে গুড কেমিস্ট্রিটা দিতে পারছি না। আপনি যে জিনিসটা আমার কাছে খুব মানে একটু অন্যরকম লাগে, যে মানে জুটি তৈরি হয় আসলে পজিটিভ মানে উল্টো Chemistry। চরিত্রের মানুষকে দিয়ে, হ্যাঁ। লাইক মানে ছেলে মেয়ে, হ্যাঁ উত্তম সুচিত্রা, হ্যাঁ এই রকমের জিনিস না। কিন্তু আপনার দেখলাম যে সব জাহিদ হাসান, আরফান, তারপরে ও পাশে এটিএম শামসুজ্জামান, আরফান। বিষয়টা কি মানে নায়িকাদের সঙ্গে মাহফুজ ভাইয়ের ক্ষেত্রে তাই হয়েছে। আহমেদ, আরফান সৈয়দাবাগুলো যখন কাজ করতে Right, যাই, মোশাররফ করিম, আরফান, আরফান। ওই জায়গা থেকে আমার জুটিটা এরকমই। আবার সিকান্দার বক্সি শুধুমাত্র একটা জায়গায় বললো যে সাগরজান বললো এইবার আপনার একজন লাভার আসবে, আপনি তার জন্য খুবই পাগল, কিন্তু সে আপনার ওয়ান সাইডেড প্রেমটা বুঝতেই পারছে না। এক পর্যায়ে সে বললো যে আমার জন্য ছেলে খুঁজে দেন একটা ভালো, ওই জায়গার থেকে। সেখানে আপনি বলতে পারছেন না আমি তো সেই ছেলে। রাইট রাইট, মানে এটার কারণটা কি? না, এটার কারণটা হচ্ছে কি যে আমি আসলে আমার জায়গা থেকে হচ্ছে কি এটাই স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। ওকে। আসলে কি, আমি যখন টেলিভিশনের শেষ দিকে এসে যখন আমি হিরোরই অফার পাচ্ছিলাম বিটিভিতে, তখন আমি বললাম যে আমি ভিলেন হতে চাই। ওকে। তখন আমাকে দবাই বলে ভিলেন হতে চাষ করতো, কিন্তু হিরো বানানো হচ্ছে। আমি বললাম ভিলেনটা তো মজা আছে, বস দেখেন ভিলেনটা অনেক অনেক কিছু করতে পারবো। আর হিরো মিনটা তো ডিফারেন্ট ভাই। HERO, H হ্যান্ডসাম, E এন্টারটেনমেন্টস, আর রোমান্টিটিজম, ও আপ ট্র্যাক। আমি মনে করছি ওই চারটা জিনিস আমার ঠিক মতো নাই, আমার অন্য সব কিছুই আছে। ওকে। আচ্ছা, তো আমি হিরো হতে চাই নাই ভাই, আমি ভালো একজন অভিনেতা হতে চেয়েছি। আমি কিন্তু প্রথম দিকে খুব সিরিয়াস ক্যারেক্টারে কাজ করতাম, পরবর্তীতে আমাকে আবার ফানি চরিত্রে দেওয়া হয়েছে, আমাকে নানাভাবে কিন্তু নানা রকম ক্যারেক্টার দেওয়া হয়েছে। অ্যাট লাস্ট কিন্তু বলা হয়েছে আর ফান নয়, ফুল আর ফান। তো সেই জায়গার থেকে আমি দর্শকদের হাসিয়েছি, দর্শকদের কান্নার জায়গায়ও চেষ্টা করেছি, নানাভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি, বিনোদিত হয়েছেন দর্শকরা। কিন্তু একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে এটিএম ভাইয়ের মতো, যে আমাকে আর বান্দর নাচ নাচায় না, এটি ভাল লাগে না, আমি এখন সিরিয়াস কিছু কাজ করতে চাই। চাওয়ার সঙ্গে পাওয়ার তো কোনো মিল থাকে না ভাই, সেটা একটা ব্যাপার, সেটা আমাদের মানে এটা তো আমার উপর নাই, রাইট, এটা উপরওয়ালার উপর আছে, উপরওয়ালার পরে ডিরেক্টরদের কাছে আছে। ডিরেক্টররা যদি মনে করে থাকেন আমাকে করাবেন, আমাকে ফিল্মের কথা বলা হয়ে থাকে, আমি বলেছি ফিল্মের জায়গার থেকে আমি, আমার অফার আসেনি তা না, অনেক ভালো ভালো অফার এসেছে, কিন্তু সেগুলো আমার কাছে মনে হচ্ছে এগুলো আমার জন্য না, এটাই আমার জন্য ভালো। আর ওয়েবের জায়গার থেকেও মনে হয়েছে যে এটাও সত্যি আমার জন্য না। আমি আসলে অনেক কিছুতেই অনেকে আমাকে চিন্তা করে বলে আপনাকে ওভাবে কাজে লাগানো হয়নি, সেভাবে কাজে লাগানো হয়নি, এগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার আমার এখান থেকে অর্জনের জায়গা থেকে একটাই বলবো, যতটুকু যা কিছু পেয়েছি তার চেয়ে আমি যা চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছি, আমি তো এত বেশিও চাই নাই। কিন্তু নায়িকা তো পান নাই, এটা হচ্ছে মুশকিল। নায়িকা পাওয়া না পাওয়ার ক্ষেত্রে জায়গার থেকে সেই অভিযোগটা আমার ওয়াইফও করে থাকেন। তো আমি তো আমার উনি যিনি আমাকে, আমি বললাম যে দেখো আমার তো এটা পাওয়ারই কথা ছিল না, তুমি আমাকে লাইফ পার্টনার হিসেবে একটা স্বীকৃতি দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ যে তুমি দিয়েছো। উনি আমাকে স্বীকার করে নিয়েছেন না আমি ওনার হাজবেন্ড, এর চেয়ে আর বেশি কিছু আমার দরকার নেই, এইটুকু পেলেই হবে। আচ্ছা, ওকে। মানে আমরা মানে চাইবো ভবিষ্যতে যে একটু অন্যরকম কেমিস্ট্রি হোক আরফান ভাইকে দিয়ে, আমরা সেটা চাইবো। মানে ওই চিরকাল জাহিদ ভাই, আরফান আহমেদ, এই জায়গাটা একটু ব্রেক এবং হোক। দেখা গেলো যে মোশাররফ ভাই আমি, হ্যাঁ, এবং ওই যে ওই জুটিটা, এবং দেখা গেলো যে মীর সাব্বির আমি, হয়তো দেখা গেলো যে সাজু কাদেম আমি, হয়তো বা আকম হাসান আমি, এইরকম জুটিটা, এটা হয়তো বা আপনি চাচ্ছেন না। আবার কেউ কেউ বলে অনেকদিন মোশাররফের সঙ্গে আপনার কাজ দেখি না,
না এই মানে আমি এই কাজগুলো তো গ্রেট, মানে জাহিদ ভাইয়ের সঙ্গে জাহিদ What হাসানের after? সঙ্গে আপনি নেক্সটের কথাটা বলছেন। রাইট রাইট মানে জাহিদ হাসানের সঙ্গে আপনার কেমিস্ট্রি সেটাতে দেখে আমরা অভ্যস্ত আসলে। মোশাররফ করিমের সঙ্গে এটিএম শামসুজ্জামানের সঙ্গে গুড কমিউনিকেশন গুড কম্বিনেশন আপনাদের, সেটা আমরা দেখে অভ্যস্ত। কিন্তু আমরা একটু অন্য জিনিস দেখতে চাই, হোয়াই নট আরফান আহমেদের পাশে একজন নায়িকা থাকবে, দেখা যাক। এবারে সেটা আমরা চাই আর কি দর্শক হিসেবে। দেখা যাক, ডিরেক্টরের সঙ্গে এই বিষয়ে বসতে হবে। আর আমরা ডিরেক্টরদের কাছে আবেদন জানিয়ে রাখলাম আর কি বিষয়টাতে। এটিএম শামসুজ্জামানের কথা অনেকবার উঠলো আর কি, তো সেটা উনি তো আমাদের মধ্যে আর নেই। ওনার একটা এক ধরনের আক্ষেপ ছিল যে ওনাকে দিয়ে অনেক ভালো কাজ করানো হয়নি, সেটাও আছে, সেগুলোও আছে, সেগুলো আমরা জানি। সো আমরা চাইবো যে আসলে মানে এই আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে আরও সচল থাক, আরও অন্যরকম কাজ হোক, ভালো কাজ হোক। আমি বিশ্বাস করি। আমাদের ফিল্ম হচ্ছে না ঠিক মতো, সেগুলো হোক আমরা চাই। মানে আরফান আহমেদ আছেন, আরও অনেক মানুষ আছেন এখানে যারা গুড অ্যাক্টর, মানে গুড সোল, তাদের দিয়ে কেন আমরা বাংলা ফিল্মটা ভালো করতে পারছি না? ইভেন এখন ওয়েব সিরিজের জামানা, সেই ওয়েব সিরিজও আমরা একটু সেদিন প্রচলিত অর্থে যা ফাটানো ওয়েব সিরিজ আমরা পাচ্ছি না। এটা মানে আপনার কি মনে হয়, আপনি তো কাজ করেন সেখান থেকে? ফাটানো আসলে ওয়েব ফিল্ম হচ্ছে না, যে ফাটানো ওয়েব সিরিজ হচ্ছে না, সবই হচ্ছে কি যে ও বললাম না যে পরিবর্তন, হুম হুম, অনেক কিছু তো চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে ডেফিনেটলি। এটা ওনারা ফিল করলেই হয়, আচ্ছা, এটা শুধু আপনি ফিল করছেন। একজন সাধারণ দর্শক হিসেবেই ফিল করছি আমি সেটা। আসলে অনেক কিছুতে তো অনেক গ্যাপ বা ল্যাকিংস দেখতে পাচ্ছেন আপনি। হুম, বলে লাভ কি? উনি কি শুনছেন? উনি কি শুনছেন? শুনতে কি পাচ্ছ? বিষয়টা এরকম আর কি, রাইট রাইট যে উনি তখনই শুনতে পাবেন যখন আসলে উনি বুঝবেন যে ফাটানোর জন্য এই এলিমেন্টসগুলো লাগবে, লাগবে, এই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে। রাইট রাইট। প্রায় 4.5 বছর আপনি অস্ট্রেলিয়া ছিলেন, হ্যাঁ, এবং আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনি রান্না করতে ভালোবাসেন। মানে সেইখান থেকে আমি বলবো যে ওই সময় বিষয়টা তো এরকম ছিল না যে ইউটিউবে দেখে রান্নার একটা আমি শিখে right. নেবো। এখন তো সেই অপশনটা আছে। Right. ওই সময় ছিল বই ছিল, তো ইসলাকে গিয়ে একটা বই কিনে নিয়েছিলাম, বলছে রান্না আপনি কি পাক করবেন? আমি বলছি তেহারি। তেহারির নিয়ম কারণ সব লেখা আছে তো। তো ওখান থেকে আমি মাংস টাংস নিয়ে সব কিছু নিয়ে গেলাম, যাওয়ার পরে রান্না শুরু করলাম। আসলে রান্নার বিষয়টা হচ্ছে কি যে আপসেট হওয়ার কিছু নাই। প্রথমত আমার তেহারিটা জাউ জাউ হয়ে গেছিল। তেহারি যাও যাও হয়ে গেছে, হ্যাঁ, জাউ তেহারি। যাও তেহারি। তো দ্বিতীয়বারও একটুখানি যখন আমি রান্না করছিলাম তখন ঠিক হয়, তৃতীয়বারের জায়গাতে একদম ঝরঝরা লেগিংসগুলো ধরা পড়ছিল, ঠিক হয়ে গেল। নাটকের বিষয়টাও তাই, যেটা ঠিক হচ্ছে না সেটা এইভাবেই ঠিক হয়ে যাবে। ওকে, আমি পজিটিভলি দেখতে পছন্দ করি, তাই দেখি। ডেফিনেটলি আমরাও সেটাই চাইবো যে ঠিক এখন হয়ে ব্যাপার যাক হচ্ছে কি যে সবকিছু। ওই রান্নার তখন হচ্ছে কি যে আর কিছু কিছু জিজ্ঞেস করতাম কিভাবে করে, বাট রান্না করতে যে বুঝলাম রান্নাও তো একটা আর্ট, এত জিজ্ঞেস করে পারা যাবে না। তো বাইরের জায়গা থেকে তো যখন ব্যাচেলার আমরা জীবনযাপন করেছি, প্রত্যেকের রোস্টারে একটা সুন্দর করে লেখা থাকতো কার কোন দিন রান্না। তো জহির নামে আমাদের এক ফ্রেন্ড ছিল, আমি বললাম যে বৃহস্পতিবার আপনার কী কাজ, আপনি একটু বেড়াতে আসবেন? কালকে তো আর ফাঁক। যে আমাদের সুপারভাইজার সে বলছে যে হোয়াট ইউ টকিং অ্যাবাউট ফাঁক? আমি বললাম যে আসলে ও তো নোয়াখালী, ও কালকে ওই আমরা বলছি যে পাকের ডেট কবে, কালকে ওটা পাক আছে না, আমরা এইভাবে বলতাম, কালকে আর ফাঁক। তো এই টাইপের কথাও হচ্ছে কি যে জহির হচ্ছে কি যে ওই ইংরেজিটাও বলতো নোয়াখালীর ভাষায়। আচ্ছা, ওকে। যে জহির হয় রাই, ও জহির বলতো যে স্যার আই এম ওয়েটিং ফর ইউ নেক্সট টু দ্য উলওয়ার্স, ইউ ক্যান কাম, আই এম ওয়েটিং। তো ওর অ্যাকসেন্টটাও ছিল, ইংরেজি অ্যাকসেন্ট ছিল অনেকটা নোয়াখালীর মতো। ওকে, তো বরিশালের যিনি ছিলেন তিনি এভাবে বলতেন, এ জহির, ক্যান আই টক টু উইথ জহির, হোয়ার আর ইউ? আচ্ছা, তো ওর অ্যাকসেন্টে ছিল এরকম। তো আমরা পর্দা মিলিয়ে দেখলাম, তো বলে যে তুই এক একজনে এক এক রকম অ্যাকসেন্ট বলে ভালো লাগে না, তোমরা বোধহয় এটা বিদেশিরা বুঝতে পেরেছিল, তোমরা বোধহয় এক এক অঞ্চলের বোধ হয়, দ্যাটস ওয়াই। এটা আমাদেরও হয়, আমরা ভাবছিলাম শুধু আমাদের হয় তা না, তাদেরও হয়। ওই রান্নার ডেটের সময় আমি খুব দ্রুত রান্না করতে চাইতাম। প্রথমত আমার রান্না কেউ খেতে পারতো না আচ্ছা, মেসে। আচ্ছা, বলছি এটা কী রান্ধে, আমার কাজিন বলতো কী রান্ধোস তুই এগুলো, একটাও খাওয়া যায় না, আদা সিদ্ধ কেমন জানি এগুলো আছে। আস্তে আস্তে আমার রান্নাটা ঠিক হলো আর কি। আমার একটা নেশা কেমন, যেমন আমাকে যদি রাত্রে 10টা-11টার পরে যদি বাসায় এসে যদি আমার ওয়াইফ বলে বা কেউ বলে যে আমার যদি কিছুটা খেতে ইচ্ছে করে, আমি রান্না করে যেতে চাই রান্না করতে, বলছে তুমি
ফ্রেশ হবা সবার যা খাবার আছে খেতে হবে। বললাম না আমার এখন একটু এটা রান্না দিতে বলছি সেটা পরে দেখা যাবে। দেখা গেলো আমি 11:30-12টার দিকে এটা রান্না করছি। হুম। আমার রান্না করে যেতে ইচ্ছা করে যে আমি রান্না করি, ভালো কুক করি। এটা আসলে যারা করে, যার যার প্যাশন আছে সে আসলে এটা করতে পারবে। আমার মনে হয় এই জন্যই আমি যাই। দর্শক অনেকেই জানেন না যে আপনি অনেকগুলো অডিও নাটক করেছিলেন। জি, জি, জি। অনেকগুলো, মানে এটা 10টার বেশি। দর্শক জানতো আপনি যখন অডিও নাটক আমাকে দিয়ে করাতেন, হুম, হুম। সেটা তো নাটক একটা ব্যাপ্তিকা ছিল 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও। হ্যাঁ। আসলে ওই নাটক করতে গেলে যেরকম করে আপনি যেভাবে করাতেন, আপনি শুধু যদি আউটডোরে কাজটা করাতেন তাহলে একবারে নাটকই হয়ে যেত। নাটকই হয়ে যেত। সে বাজেটটাও আপনার ছিল সে সময়। সেটা আপনি করার জন্য আপনাকে যেখানে ছিলেন সেখানে সেই এক্সেসটা আপনাকে দেওয়া হয়েছিল। আমরা আপনাকে নিয়ে কৃতজ্ঞ। কিন্তু মুশকিলটা হচ্ছে গিয়ে যে আমার সারাউন্ডিং যারা ছিল আমার বন্ধু-বান্ধব, হুম, হুম। আমি যে তখন টিভি প্যাকেজ নাটকের জায়গা থেকে ব্যস্ত ছিলাম, এরপরে এখানে সময় দিতাম। এই সময় দেওয়ার অনেকে ভাবতো যে আমি আপনার কোম্পানিতে চাকরি করি। আচ্ছা। বলছে যে ওই যে তোর ইয়েতে যে হুম, হুম। অডিওর যে কাজ করে সেখানে যেতেছে। আমি কই, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি যেটা জানতে চাই আরফান ভাই, সেটা হচ্ছে যে অডিওর কিন্তু আরেকটা ধারা এখন চলছে পডকাস্ট হিসেবে। এখন সারা পৃথিবীতে এটার একটা বড় জোয়ার চলছে। মানে বাংলাদেশে যেমন রেডিওগুলো বন্ধ হয়ে গেল, বা রেডিওগুলোর অবস্থা খুব আমার ভালো তো নয় আপনার আসলে। এখানে কাজ করার মূল ব্যাপার ছিল কোনটা? হুম, দুধের স্বাদ ঘোলে মেটানো। হুম, হুম। আমি তো রেডিওতে কাজ করতে পারি নাই। রেডিও স্টেশন কোনটা সেটাও চিনি না। একসময় মনে করেন রেডিও ওই গ্রামে গঞ্জে হাঁটা চলার মধ্যে এত শুনতাম। হুম, হুম। রেডিওতে একটাবার জীবনে কাজ করা হলো না। তবে এক্ষেত্রে আপনার সঙ্গে আমার যে অভিজ্ঞতা হলো, তাতে করে আমি রেডিওতে কাজ করছি বলে চালাতে পারবো। আচ্ছা, সেটা একটা ব্যাপার। না, সেটাও একটা ব্যাপার যে এখন আমার মনে হয় যে আসলে মানে আবার বোধহয় রিভাইভ করলে খারাপ হয় না জিনিসটা। না, অবশ্যই খারাপ হয় না। একটু আলাদা ফরম্যাট তো না, আছেই, না, হয়ে আলাদা গেছে ফরম্যাটের অনেক জায়গা এখন। থেকে। এখন তো ওল্ড ফরম্যাটের জায়গা থেকে অনেকে এসে আবার নতুন করে শুরু করছে না। রাইট, রাইট। হয়তোবা আপনি একটু ফরম্যাটটা চেঞ্জ করবেন ওই জায়গার থেকে। কিন্তু এখন এই ফরম্যাটটা আসলে খারাপ লাগবে না। খারাপ লাগবে না। কারণ হয়তোবা আপনার রিল শুধু আপনি চোখে দেখতে পাচ্ছেন। শুনতেও পারবেন। রিল তো কেউ শুনতেও পারবে। শুনতেও পারবেন। রাইট, প্রিয় দর্শক, আসলে অনেকক্ষণ আমরা সময় নিয়ে ফেলেছি। আর এতক্ষণ নিশ্চয়ই আপনারাও খুব বিরক্ত হবেন যে এত লম্বা ইন্টারভিউ মানুষ দেখে কিনা কি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের পত্রিকার সঙ্গে থাকার জন্য। আরফান আহমেদ 25 বছর পার করছেন ইন্ডাস্ট্রিতে, আমাদের বিনোদিত করছেন। আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে তাকে অনেক অভিনন্দন এবং তার সুস্বাস্থ্য কামনা করছি আমরা, যাতে তিনি আরও দীর্ঘ সময় আমাদের বিনোদিত করতে পারেন। আরফান ভাই, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলব যে আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি কৃতার্থ আপনাদের কাছে। জীবনে আমার আর কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। আমি এখনো শিখছি। কোনো কিছুর অর্জন আমার কতটুকু হয়েছে কিনা আমি জানি না। তবে আপনাদের ভালোবাসা আমি টের পেয়েছি। আমার কোনো কিছু নিয়ে আফসোস নেই। মৃত্যুর আগ পর্যন্ত আমি অভিনেতা আরফান আহমেদ হিসাবেই থাকতে চাই। আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন।